নমস্কার। আমরা এই কয়েকদিন ধরে যে ইস্যুটাকে বারে বারে খুব হাইলাইট হতে দেখছি, সায়ন ব্যানার্জি এসটি হওয়ার পর, যেটা হচ্ছে এসটি ফেক এসটি সার্টিফিকেট বা এসটি সমস্যা বা যারা হচ্ছে যে কোনো যারা কাস্ট থেকে এসটি হচ্ছে। আচ্ছা, এই রিলেটেড আমি তিনটে প্রশ্ন করতে চাইছি, আপনারা জনগণকে করতে চাইছি। আপনারা খুব ঠান্ডা মাথায় একটু ধীরে সুস্থে সময় নিয়ে আপনারা নিজেরা একটু ভেবে মতামত দেবেন। প্রথমত আমি একটা প্রশ্ন যেটা আনছি সেটা হচ্ছে এই যে শিডিউল ট্রাইবের যে লিস্ট, এই যে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট বা ওবিসির যে লিস্ট, এই লিস্টটা কবে এবং কারা এবং কেন তৈরি করেছিল, এইটা নিয়েই হচ্ছে প্রথম আমার কোয়েশ্চেন। যদি তর্কের খাতিরে বলা হয়, আমরা যে তথ্যটা জানি যে 1905 সাল থেকে মোটামুটি আমরা জানি যে ওবিসিদের সার্টিফিকেট চালু হয় ভারতবর্ষে, যেটা স্বাধীনতার পূর্বে। আর 1932 সালে এসসিদের সার্টিফিকেট চালু হয়, এসসি সুযোগ সুবিধা। আর ভারত স্বাধীনের পরে আদিবাসী বা সাঁওতাল জাতি গোষ্ঠী বলতে আমরা যা বুঝি, আমরা সবচেয়ে কম যেটা হচ্ছে 1950 সালের পর থেকে আমরা রিজার্ভেশনের আওতায় আনি। তো এই রিজার্ভেশনের সিস্টেম বা এই লিস্টটা কারা তৈরি করে? যেমন যদি আমরা দেখি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি যে এই কনসেপ্ট, এটা ইংরেজ সরকারের আমল থেকেই মোটামুটি চালু। 1932 থেকে যদি ধরি, স্বাধীনতা পূর্ববর্তী। তো ইংরেজ সরকার তার নিজের প্রয়োজন মতো নিজের স্বার্থে কিছু জাতিগোষ্ঠীকে একত্রিত করে এটা এসসিদের লিস্ট, এটা এসটিদের লিস্ট, এটা ওবিসিদের লিস্ট করে এরকম লিস্ট করেছিল, যেটা পরবর্তীকালে আমরা জানি অনেকগুলো আছে, যে অনেকগুলো আমাদের দেশের যে রীতিনীতি বা যে নিয়ম কানুন আইন আছে, অনেকগুলো এখনো ব্রিটিশের তৈরি করা নিয়ম মতোই এখনো চলে। তো প্রথম কথা হচ্ছে, আমার প্রথম কোয়েশ্চেন, যদি আমি ধরি তর্কের খাতিরে যে সাঁওতালদের যে জাতি বা ধর্মের যে কালচার বা ল্যাঙ্গুয়েজ, এটার সাথে যদি আমার একই গোত্রে যাদের রাখা হয়েছে, যেমন টোটোকে রাখা হয়েছে এসটি গোত্রে, টোটোর সাথে তো সাঁওতালদের কোনো মিল নেই। টোটোদের বাহা সরাই, টোটোদের কালচার, টোটোদের খাদ্যাভ্যাস, টোটোদের সাথে কোনো রকম ভাবেই সাঁওতালদের মিল নেই। তাহলে এখন একটা প্রশ্ন আসছে যে ব্রিটিশরা করেছিল কিংবা এখন করছে, কিংবা কেউ বা কারোর সাথে যদি করো, কেউ না কেউ তো নিজের করেছে, সেক্ষেত্রে টোটোদের সাথে একই সূত্রে এই যে একই লিস্ট 40 বা 42টা যে লিস্ট আছে, আদিবাসী লিস্ট, অমুক টোটো মুন্ডা ওরা যা হোক একটা কিছু লিস্ট বানানো হলো, ওবিসির ক্ষেত্রে এরা এই লিস্টটা যারা করছে তারা তো নিজেদের মতো একটা করে লিস্ট করেছে। তো এই লিস্টে আজকে যদি আমাকে টোটোকে আমার লিস্টে রাখা হয় বলে কি আমি টোটোকে আদিবাসী বলে মেনে নেবো, বা টোটো আমার সেম, আমার টোটোর খাদ্যাভ্যাস, টোটোর কালচার, টোটোর রীতিনীতি, ধর্মীয় সব তো আমার সাথে মিলছে না। তাহলে একটা এই যে চাপিয়ে দেওয়া, এখন কোথাও একটা কোয়েশ্চেন তো আসবেই যে লিস্টে যা আছে সেই কি আমার ভাই হতে পারে? না, সম্ভবত এরকম হওয়ার জায়গা নেই। এবং এই যে লিস্ট মডিফিকেশন টাইম টু টাইম বিভিন্ন রকম হচ্ছে, আমরা দেখেছি মন্ডল কমিশনে মন্ডলদের ঢোকানো হয়েছে, বিভিন্ন রকম কমিশনে। এবার আমরা জাটদের দেখছি অনেক রকম, যে যার সুবিধা মতো করছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, এই লিস্টটাই হচ্ছে যে কি বলে বাইবেল, বা এটাই আমার কোরআন, বা এটাই আমার, এটাই মানতে হবে, যুগ যুগ ধরে এটাই চলবে। এটা মনে হয় খুব একটা যৌক্তিকতা এই মুহূর্তে একটা প্রশ্ন আসতেই পারে যে এই লিস্ট কতখানা পারফেক্ট, বা লিস্টটা কতখানা রাখার দরকার আছে, বা লিস্টটা মডিফিকেশন করার দরকার আছে বা চেঞ্জ করার দরকার আছে কিনা, বা লিস্টেই সবাইকে থাকতে হবে এমন কোনো ব্যাপার আছে কিনা। আর দ্বিতীয়ত, এখনকার যুগে যদি দেখা হয়, এখন হচ্ছে কর্পোরেট চাকরি, এখন তো সরকারি পরিকাঠামো আপনার এমনিতেই চাকরি বাকরি খুবই কম। সেক্ষেত্রে এই রিজার্ভেশনের কতখানা সুবিধা কে পাবে সেটাও বলা মুশকিল। তারপরেও যে একটা রিজার্ভের তকমা, এরা হচ্ছে এই শিডিউল, এরা হচ্ছে এই শিডিউল, এরা হচ্ছে এই শিডিউল, ইংরেজিতে তৈরি করা হতো পরবর্তীতে, সেটা কতখানা যৌক্তিকতা আছে, এটা একটা প্রশ্ন। এটা আপনারা ভাবুন, আমি যেমন বললাম আপনারা চিন্তা ভাবনা করুন যে আপনাকে যদি কালকে বলা হয় অমুক হচ্ছে আপনার ভাই, তা আপনি কতখানা মানবেন, কিংবা এনাকে আপনার ভাই নয়, এনাকে সাজিয়ে দেওয়া হলো, ইনি নন ভাই হয়ে গেলেন, যেটা মাহাতোরা 1932 ছিল, এখন তারা আদিবাসী নয়। কিংবা হচ্ছে যে আজকে হয়তো যে জাতি আদিবাসী আছে, কালকে হয়তো থাকবে না, শিডিউল ট্রাইব লিস্টে আছে, থাকবে না। তারা থাকবে না বলে তারাই হয়তো যে যেমন যদি তর্কের ক্ষেত্রে যদি সাঁওতাল থাকবে না, তার মানে সাঁওতাল আদিবাসী নয়, ব্যাপারটা হয়তো সেরকম নয়। এই শিডিউল বা এই শিডিউলের প্রাসঙ্গিকতা কতখানা, এই শিডিউলটা, আমি শিডিউল ট্রাইব রিজার্ভেশনের কথা বলছি না, আমি এই শিডিউল লিস্টের মধ্যে যারা আছে সেই জাতি, জাতিগত যে লিস্টটা তৈরি করে 42টা জাতির মধ্যে,
তাদের এক সূত্রেই থাকতে হবে, তারা সবাই একই জাতিগোষ্ঠী, সবাই আদিবাসী, এটা কিনা এটা একটা সন্দেহ কোশ্চেন, একটা আশা স্বাভাবিক। এটাকে নিয়ে একটা আপনারা ভাবুন, আপনাদের মতামত জানান। 2 নম্বর আমি আসছি, যেটা হচ্ছে আমরা যদি দেখি আমরা আজকে যে আন্দোলনটা করছি এটা একটা হচ্ছে ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। আজকে যদি দেখি শিডিউল ট্রাইবের যে সমস্যা, আজকে ফেক এসটির মধ্যে কারা পড়ছে, যেমন হচ্ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, সাঁওতাল, কোল, মুন্ডা ভিলের সাথে একই রকম ভাবে কারা পড়ছে। দার্জিলিং জেলায় আমরা দেখছি টোটো বা এরকম কিছু জনজাতি আছে। তাহলে সবের কারণে এই যে এই জনজাতিগুলোর মধ্যে কিন্তু নিজস্ব কোন রকম ভাবে সুসম্পর্ক নেই কিংবা আদান প্রদান নেই, কারণ তারা একগতভাবে কেউ আদিবাসী যে কালচার এক নয়, স্বাভাবিক কারণ তাদের মধ্যে কোনো একতা নেই। তাহলে এই যে আন্দোলনটা বা চাকরি বাকরির সুবিধার ক্ষেত্রে যদি রিজার্ভেশনের কথাই বলতে হয়, তাহলে এই আন্দোলনটা আমরা এরকম ডাইভার্সিফাইড, ওখানে একটা এখানে একটা এরকম করে না করে যদি আমরা একটা জিও লোকেশন, জিও পলিটিক্স যেটাকে বলি আমরা, যেমন বাঁকুড়া যদি ধরি, জঙ্গলমহলে আমরা বাস করি সাঁওতাল, কামার, কুমার এবং হচ্ছে মাহাতো, বাগদি, এই যে জাতিগোষ্ঠীগুলো বাস করে, এই জাতিগোষ্ঠীকে কাউকে জেনারেলে রাখা হয়েছে, কামারদের জেনারেল, কাউকে রাখা হয়েছে ওবিসিতে, কাউকে রাখা হয়েছে ইয়েতে। এগুলোর ক্ষেত্রে প্রাসঙ্গিকতা আছে ব্রিটিশদের তৈরি করা, ব্রিটিশরা নিজেদের মন মর্জি অনেক কিছুই করে গেছে, স্বাভাবিক তারাই করবে। তা এটাকে না করে যদি আমরা একটা জিও পলিটিক্স বা জিও যা আমাদের যে এলাকা ভিত্তিক জঙ্গলমহল ভিত্তিক যারা আছে তাদের যদি আমরা একটা আন্দোলন করি যে আমরা ওখানকার যে আদিবাসী, তাহলে মনে হয় আজকে যে এই ব্যানার্জি, শায়ন ব্যানার্জি, জুহি কোলে, এই যে বাঁকুড়া মেডিকেল কলেজ যাকে করা হচ্ছে, এরকম হঠাৎ গজিয়ে ওঠা এই সমস্যা না থেকে আমরা যদি আমাদের এলাকাতে আমরা আদিবাসী যারা আমরা লোকাল আদিবাসী আছি, আমরা ধরুন 80% সাঁওতাল, মাহাতো, কামার, কুমোর আমরাই আদিবাসী, এই মর্মে যদি আমরা একটা আন্দোলন জায়গা বা এটাকে নিয়ে ভাবতে, আমি অন্য কিছু বলছি না, আমি ভাবতে হচ্ছে আপনাদের এই জিও পলিটিক্স, জিও এলাকা বেশ করে যদি একটা চিন্তা ভাবনা করা যায়, এটাকে নিয়ে আপনারা ভাবুন। হ্যাঁ, আমি আমার মতামতেই সবকিছু নয়, আমি কেউ না, আমি জাস্ট আপনাদের ভাবার জন্য একটা বলছি। আর 3 নম্বর কথা যেটা আসছে, 3 নম্বর হচ্ছে এটাও একটা বড় প্রশ্ন। আজকে যদি 1950 সালের আগে আমাদের রিজার্ভেশন ছিল না, যদি 50 বলা হয় তাহলে সেক্ষেত্রে ঠিকঠাক নয়। 60-62 পর থেকে আদিবাসীদের যেটুকু ডাক্তার ইঞ্জিনিয়ার যেটুকু হয়েছে সামান্য কয়েক বছর, 2010 পর্যন্ত, তারপর থেকে তো আমরা দেখছি ফেকে রমরমা, শায়ন ব্যানার্জি, অমুক মুখার্জি, যে খুশি যখন খুশি, অভিষেক চ্যাটার্জি, সবাই এখন হচ্ছে আপনার এসটি। তো এই মুহূর্তে এসটির যে স্ট্যাটাস দাঁড়িয়েছে, তাতে আমরা এই মুহূর্তে দেখছি এই নিয়ে আমাদের সময় যেটুকু বা পড়াশোনা করার সুযোগ ছিল, এই মুহূর্তে ছেলেরা এই সুযোগ সুবিধা কতক্ষণ পাবে সন্দেহ হচ্ছে। তাহলে এটা নিয়ে খুব বেশি যে আগানো যাবে সমাজকে, আমার এই মুহূর্তে কিন্তু একটা ডাউট লাগছে। আর 3 নম্বর যেটা সব থেকে বললাম মেন, যদি এটাই যদি উন্নয়নের মেন হতো, মানে চাবিকাঠি বা মাপকাঠি হতো, তাহলে নিশ্চয়ই আজকে যদি আমরা সিধু কানুর কথা ধরি, আজকে বাবা সাহেব তিলকা মাঝির কথা ধরি, আজকে যদি আমরা বাবা বিরসা মুন্ডার কথা বলি, তারা কিন্তু কেউ কোনোদিন বলেনি আমাদের এই পার্সেন্ট রিজার্ভেশন দিতে হবে, আমাদের ছেলেকে পড়াতে হবে, তাকে বই দিতে হবে, তাকে খাতা দিতে হবে, এই করতে হবে। তারা একটা জিনিসই চেয়েছে, সেটা স্বরাজ বা আবহাওয়া দেশম আবহাওয়া রাজ। তাহলে কোথাও যেন, কারণ সিধু কানুদের মতো যারা ছিলেন তারপর থেকে আজকে যারা ফ্যাক করে আমাদের যে আন্দোলন করছে, তাদের তো বুদ্ধি তার হাঁটুর কেন তার জন্মে কিছু হবে না, তারা নিজেদের পণ্ডিত ভাবে অবশ্য। সিধু কানু, বিরসা মুন্ডা, বাবা তিলকা মাঝি যে রাস্তাটা বলে গেছে, আমরা কেন সেই রাস্তায় আন্দোলন যাচ্ছি না? আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়, সেক্ষেত্রে যদি ধরি আমরা আজকে জয়পাল সিং মুন্ডা, আজকে আমাদের শিবু সোরেন, এদের আন্দোলনের স্ট্যাটাস কিন্তু আন্দোলন কিন্তু একটা জিনিস নেই, আবহাওয়া দেশম আবহাওয়া রাজ। তারা কিন্তু কেউ রিজার্ভেশন কেন্দ্রিক কেউ এই আন্দোলন করেনি, কারণ এই আন্দোলন তাদের নিশ্চয়ই আজকে আমাদের যে আন্দোলনকারী আছে, আজকে ওখানে কেস করছেন, কালকে ওখানে বাটি নিয়ে ঝাঁপাচ্ছেন, এইসব করে তো লাভ কিছু নেই। দিনের পর দিন তো আমরা দেখছি একের পর বেড়ে যাচ্ছে, কোনো লাভ তো কিছু নেই। তাহলে আমার মনে হয় এই ভ্রান্ত রাস্তাকে ছেড়ে দিয়ে, কারণ শিবু সোরেন বোকা নয়, আজকে আমাদের রামদয়াল সিং মুন্ডা থেকে শুরু করে আজকে আমাদের যারা ছিলেন, মালাং জয়পাল সিং মুন্ডা থেকে শুরু করে আমাদের এই মুহূর্তে শিবু সোরেন থেকে আমরা শুরু করলাম, তারপর হচ্ছে সিধু কানু থেকে শুরু করে বাবা তিলকা মাঝি, বিরসা মুন্ডা, কেউ বোকা ছিল না। তাহলে আমরা তাদের দেখানো পথ ছেড়ে দিয়ে, তারা যেটা বলেছে আবহাওয়া দেশম আবহাওয়া রাজ, সেটা ছেড়ে দিয়ে ফালতু কেন আছে খাতা দেন, কাউকে বই দেন, কোথায় হচ্ছে দাদার কাছে ঝাপুন নাকছি কেন, ওখানে ইয়ে নিয়ে দামসামা দলে, এসব আন্দোলনের তো কোনো মানে নেই। আর যদি আপনারা প্রমাণ করতে চান তারা বোকা ছিল, তাহলে তো নিশ্চয়ই আপনারা বিশাল পণ্ডিত। তো আমার মনে হয় ভুল রাস্তা থেকে সরে আসুন, একটি রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই।
আবহাওয়া দিশম আবহাওয়া রাজ, এইটাই একমাত্র সমস্ত কিছু সমাধান। এবং আমাদের আমি তো বললাম আমার মতো করে, এবার আপনারাও একটু ভাবুন, আপনাদের মতামত, আপনাদের চিন্তা ভাবনা হোয়াটসঅ্যাপ, ভিডিও কল হোক আর যাই হোক লিখে কমেন্ট করে শেয়ার করে আপনারা জানান। সবাইকে আরেকবার ধন্যবাদ, জোহার জানাই।